তুই এই কলেজের প্রতিটি মেয়েকে ডিস্টার্ব করিস, এই জন্যই আমি তোর সাথে ভালোবাসার নাটক করেছি, যেন তুই তো দূরে থাক, তাছাড়া কেউ যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে। হা হা হা, তুই আমাকে হাসালি, বুঝলি? এবার তোকে বুঝাবো এই মাহিমের ডিস্টার্ব কাকে বলে। এই বলেই মাহিম নুসরাতের হাত ধরেই টানতে লাগলো। আর এদিকে নীল নুসরাতের হাত ধরলো, এদিকে মাহিম রেগে গিয়ে বলল, কি রে কুত্তার বাচ্চা, তুই ওর হাত ধরছিস কেন? দেখো, তুমি নুসরাতকে ছেড়ে দাও। কেন বে, তুই আবার কি করবি আমার? যে নুসরাতের হাত আমাকে ছাড়তে হবে? ভালো হবে না বলছি, তুমি নুসরাতের হাত ছেড়ে দাও। এই দেখে রাজু কিছু বলতে যাবে, তার আগে মাহিম হাত ইশারা করিয়ে রাজুকে থামিয়ে দেয় আর বলে ওঠে, দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, সেজন্য ভালোই ভালোই বলছি তুই নুসরাতের হাত ছেড়ে দে। আমরা তো সেটাই বলছি, তুমি নুসরাতের হাত ছেড়ে দাও, আমরা ক্লাসে যাব। তবে রে, এই বলে মাহিম ঘুরে গিয়ে নীলের বুকে একটা লাথি মারল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নীল আগের জায়গা থেকে এতটুকু নড়াচড়া হলো না, ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। এই দেখে রাজু তার হাতে থাকা হকি স্টিক দিয়ে নীলের পায়ে বাড়ি মারল। বাড়িটা এত জোরে মেরেছে যে হকি স্টিকটাই ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু নীল আগের মতোই দাঁড়িয়ে আছে। কে বে তুই, যে হকি স্টিক ভেঙে গেল তাও তোর কিছু হয়নি? আমি কে সেটা না হয় পরে জানবে, আগে তোরা এখান থেকে যাবি নাকি বল। আরে রাজু, বুঝছিস না, গ্রামের চাষার ক্ষেত্রের শরীরে একটু তরতাজা হয়, সেজন্য হয়তো ভেঙে গেছে, তাও কিছু হয়নি। তবে এবার যা হবে তাও কখনো ভাবতেও পারবে না। কি হবে রে? তুই সবাইকে ডেকে নিয়ে আয়, তারপর ওর না হয় কিছু বের করছি। মাহিমের কথা শুনে রাজু তার দলের সবকটা লোককে ডাকলো। এবার তুই কি করে এখান থেকে যেতে পারিস তাও আমি দেখি। এই কথা বলতে বলতেই রাজুর ডাকা লোকগুলো সব চলে এসেছে সেখানে। তখন মাহিম তাদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা ওকে মেরে ফেল, একদম মেরে ফেলবি না, এমন অবস্থা করবি যেন 6 মাস হসপিটালের বেডে পড়ে থাকে। এই কথা শোনা মাত্রই মাহিমের লোকগুলো নীলকে মারার উদ্দেশ্যে ছুটতে লাগলো। আর এদিকে নীল নুসরাতকে একটা মেরে মাহিমের হাত থেকে ছাড়িয়ে নিল। এক সাইডে দাঁড় করিয়ে উড়াধুরা সবাইকে মারতে লাগলো। কারোর মুখে ঘুষি, কারোর প্যাটে লাথি, কারো কারো তো হাতও ভেঙে দিয়েছে। এরকম অবস্থা করেছে সবার, সবার মাটিতে লুটিয়ে পড়ে আছে। আর এদিকে মাহিম আর রাজুর ঘাম ছুটছে। কিরে, তোরা দুইজন বাকি কেন থাকবে? তোরা দুজনও আয়, দেখি তোদের কত বড় সাহস যে আমার গায়ে হাত দিবি। এসব কথা বলছিল, তখনই কোথা থেকে পুলিশ এসে নীলকে গ্রেফতার করলো। আর ওখানে থাকা ইন্সপেক্টর বলল, কিরে, তোরে তো অনেক হিম্মত হয়ে গেছে, সামান্য বস্তির ছেলে হয়ে এমপি ছেলে গায়ে হাত তুলেছিস। চল থানায়, তারপর তোকে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পুলিশ কি করে জানলো এখানে মারপিট হচ্ছে তা। যখন নীল ওদের লোকগুলোকে মারছিল, সেই ফাঁকে রাজু কল করে পুলিশকে ঘটনাটা জানিয়ে দেয়। এদিকে নীলকে পুলিশ নিয়ে যেতে গেলে নুসরাত বলে ওঠে, না স্যার, নীল কিচ্ছু করেনি, নীলের কোনো দোষ নেই, আপনারা ওকে ছেড়ে দিন। এই মেয়ে, তোমার যদি অত দরদ হয় এর জন্য, তাহলে আমাদের সাথে চলো থানায়। হাবিলদার, ওকে গাড়িতে তোলো। ঠিক আছে, আমিও যাব আপনাদের সাথে। তখনই নীল নুসরাতকে উদ্দেশ্য করে বলল, নুসরাত, তোমাকে আর যেতে হবে না, থাকবো না হয় কদিন জেলখানায়। না নীল, আজকে আমি তোমার বেল করাবো। আর আমি আব্বুকে কল করে বলেছি, কিছুক্ষণের মধ্যে দেখবে তোমাকে আমি বের করে নিয়ে এসেছি থানা থেকে। ঠিক আছে, তোর যা মন হয় তুই তাই কর, আমরাকে নিয়ে চললাম। এ বলে পুলিশ তাদের গাড়ি করে নীলকে নিয়ে থানার উদ্দেশ্যে চলে গেল। হ্যালো আব্বু। কিরে মা, কি হয়েছে? তুই তো এই সময় কল করিস না। আব্বু, তুমি এক্ষুনি উকিল আঙ্কেলকে বলো একজনের বেল
অর্ডার করাতে হবে। কেন, কার কি হয়েছে আর কার বেল অর্ডার করাতে হবে? আব্বু, আমি এত কিছু বলতে পারবো না এখন। তুমি উকিল আঙ্কেলকে এক্ষুনি বলো যে এখানকার থানায় এসে একজনকে ছাড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝবি সেটা কর। আমি তোর আঙ্কেলকে এক্ষুনি থানা পাঠাচ্ছি। আর তুই আর এদিকে উকিল সাহেব না হয় আসুক, ততক্ষণে আমরা একটু নীলের কাছ থেকে ঘুরে আসি। কনস্টেবল, ওকে লকআপে ভরো। জি স্যার। এই চল। কনস্টেবল নীলকে টানতে টানতে নিয়ে গিয়ে লকআপে ভরে তালা লাগিয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর নুসরাত ওকে নিয়ে চলে আসে থানার ভেতরে। এই মেয়ে, তাহলে তুই এসেছিস? হ্যাঁ এসেছি। এই নিন বেল পেপার, আর ওকে ছেড়ে দিন। ছাড়বা বলে তো ছেড়ে দিতে পারি না, এটা এমপির কেস, তাই তোকে এখানে সাইন করতে হবে। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। কনস্টেবল, তুমি ওকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। এই তুই বেরিয়ে আয়, তোর জামিন হয়ে গেছে। আমার আবার কে জামিন করালো? যেটা না হয় বাইরে গেলে দেখতে পাবি। নীল আর কিছু না বলে কনস্টেবলের সাথে থানার জেল থেকে বের হয়ে আসে আর দেখে যে নুসরাত উকিল নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এবার আমার জন্য উকিল নিয়ে আসতে গেলে কেন? বাহারে, আমার জন্যই তো এত কিছু, আর আমি তোমাকে মাঝ রাস্তায় একা ফেলে দিয়ে চলে যাব? ঠিক আছে, এবার চলো, আমি বাসে যাব। আমিও তোমার সাথে তোমার বাসায় যাব। না গেলে হয় না? তোমাকে আগে একবার বলেছিলাম, তখন তো যেতে দিলে না। এখন তোমার সাথে আমি যে করেই হোক যাব। ঠিক আছে, চলো। তাহলে আঙ্কেল, আপনি আব্বুকে বলে দিয়েন আমরা গেলাম। এই বলে নুসরাত আর নীল নুসরাতের গাড়ি করে চলে আসলো বস্তির সামনে। আচ্ছা নুসরাত, তুমি কি যেতে পারবে বস্তিতে? দেখো, কোনো মানুষের কোনো কিছুই খারাপ নয়, শুধু ভাবতে একটু ভালো মস্তিষ্ক লাগে। আর আমার কাছে কোনো কিছুই খারাপ নয়। চলো তো, তারপর না হয় দেখা যাবে। হয়তো কোনো দিন যাইনি, কিন্তু আজ যাচ্ছি। ঠিক আছে, তোমাকে তো কিছু বললে 100টা বলে দিবে, তার চেয়ে ভালো চলো। কি বললে? আমি 100টা বলি? আরে না, তুমি চলো তো। এই বলে দুইজনে যেতে শুরু করলো। খানিকটুকু গিয়ে নীল তার রুমের সামনে এসে থামলো। এটাই আমার রুম। তুমি কি আমাকে ভেতরে নিয়ে যাবে না, নাকি বাইরে থেকে দেখে চলে যেতে হবে? হুম হুম। আরে না না, এইসব কি বলছো? তুমি আমার সাথে এসো ভেতরে। প্রথমে নীল ঢোকে দরজার পেছনে কিছু একটা করি নুসরাতকে ঘরের ভেতর প্রবেশ করতে বলল। আচ্ছা, তুমি দরজার পেছনে কি করলে? আরে কিছু না, এই যে আকাশিটা দেখছো, এটা যদি না লাগাই তাহলে দরজাটা খুলে যায়, সেই জন্য লাগিয়ে দিলাম। ও আচ্ছা নীল, তোমার আম্মু আব্বু নেই? তোমাকে তখন কাল বললাম না যে আমার আব্বু আম্মু নেই? আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আম্মু মারা গেছে। ও, ভুলে গিয়েছিলাম। তুমি এখানে না থেকে আমার সাথে চলো, আমাদের বাসায় থাকবে। না নুসরাত, আমি এখানে ঠিক আছি, আমি অন্য কোথাও যেতে চাই না। ঠিক আছে, তাহলে আমি আসি, আবার পরে না হয় অন্য কোনো সময় আসবো। ঠিক আছে, কিন্তু তুমি আমার বাসায় এলে তাও তোমাকে কোনো কিছু খাওয়াতে পারলাম না। কে বলল? তুমি তো আমাকে 1 গ্লাস পানি খাইয়েছো। এইটা বলে আমাকে লজ্জা দিবে না? এই গরিবের ঘরে আর কি আছে বলো পানি ছাড়া? এই এই, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন শুনি? তুমিও তো আমার মতো মানুষ, তাই না? ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ, তাহলে আমি আসি। এই বলে নুসরাত নীলকে বিদায় দিয়ে চলে যায়। আর এদিকে নীল দরজার পেছনে গিয়ে সুইচটা অন করে দেয়। সঙ্গে সঙ্গে নীলের বস্তি মার্কা ঘর থেকে একটা সুন্দর বেডরুমে পরিণত হয়। নীল তার পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল করে। ও পাশ থেকে, নীল, কিছু জানতে পারলে? স্যার, আজকে আপনি কিছু স্পেশাল ফোর্স পাঠিয়ে দিন, আমি এখানে আর বেশি দিন থাকবো না। যত তাড়াতাড়ি পারি এই মিশনটা কমপ্লিট করব। কিন্তু তুমি যে বললে কিছুদিন পর পাঠাতে। সেটা তো কালকে বলেছিলাম, কিন্তু আজকে যে পরিস্থিতি সেই হিসেবে আজকে কিছুজন পাঠিয়ে দিন। ঠিক আছে, তুমি সাবধানে কাজ করো।
আরে স্যার, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি নিজের মতো করে মিশনটা কমপ্লিট করব। সেটা তো আমিও জানি, তুমি আজ পর্যন্ত যতগুলো মিশনে গিয়েছো কোনোটা কমপ্লিট না করে ছাড়োনি। আর একটা কথা স্যার, হ্যাঁ বলো, কি কথা? আমার জন্য কিছু নতুন মডেলের পাঠিয়ে দিন। সেটা আর বলতে হবে না, কালকে তোমাকে ফোন করার পর প্রধানমন্ত্রী তোমার জন্য একটা বাইরের দেশ থেকে স্পেশাল জিনিস এনেছে, সেটা আমি কালকে ফোর্সের সাথে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার, আপনি রাত্রের মধ্যেই সব কিছু পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি রাত্রের মধ্যে 10 জনকে পাঠিয়ে দিব তোমার ওখানে। ঠিক আছে স্যার, আল্লাহ হাফিজ। এই বলে কল কেটে দিল নীল। রাত্রেবেলায় নীলের ফোনে কল আসলো। ফোন রিসিভ করতেই ও পাশ থেকে পড়ে উঠল। স্যার, আমরা চলে এসেছি। তোমরা এখন কোথায় আছো? স্যার, আমরা এখন আপনার দেওয়া ঠিকানায় আছি। তুমি তাহলে ভাঙা বাসার পেছনে লুকিয়ে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে স্যার। নীল আর কিছু না বলেই কল কেটে দিল। তার কিছুক্ষণ পর রুম থেকেই ছদ্মবেশে নীল বেরিয়ে পড়ল। ভাঙা বাসার পেছনে সে দেখলো যে ওরা 10 জন দাঁড়িয়ে আছে। ওরা নীলকে দেখে সবাই গুলি তাক করল। হায় রে হায়, তোমরা তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। আরে আমি নক্ষত্র সিয়াম, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে চিনতে পারবে, কিন্তু তুমিও শেষ পর্যন্ত। স্যার, আপনাকে তো এরকম ছদ্মবেশে কখনো দেখিনি, তাই ঠিক চিনতে পারিনি। ঠিক আছে, তোমরা কি খেয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমরা খেয়ে এসেছি। আর এই নেন, এটা চিপসের দিতে বলেছিল আপনাকে। কই দেখি। নীল সিয়ামের হাত থেকে এই ব্যাগটা নিয়ে খুলে দেখলো ভেতরে গোল্ডেন কালারের একটা গান আর একটা ব্ল্যাক কালারের পিস্তল। স্যার, এটা তো মনে হয় ব্ল্যাক ভ্যারেন্টি। সিয়াম, তুমি তো অনেক কিছু জেনে গেছো দেখছি। কি যে বলেন স্যার, আপনার সাথে থাকতে থাকতে আপনার কাছ থেকেই শিখেছি সব। আরে ওসব বাদ দাও, এখানে তোমাকে ছাড়া কাউকে চিনি না, তাই তুমি ওদের সাথে আমার পরিচয় করিয়ে দাও তো। নীলের এই কথা শুনে পেছন থেকে একজন বেরিয়ে এসে বলল, আরে স্যার, আপনি আমাকে চিনতে পারেননি? আরে এ তো দেখি আমাদের ভজনদা। স্যার, আপনি আমাকে এই নামে আর ডাকবেন না। আপনি ডাকেন বলে বাকি সবাই আমাকে এই নামে ডাকে। তাই নাকি? এই আজ থেকে কেউ নিলয়কে আর ভজনদা বলে ডাকবে না। হ্যাঁ, কিন্তু ভজনদা তো আমি বলতেই পারি, তাই না নিলয়? নীলের কথা শুনে সবাই হেসে দিল। আর নীলকে বলল, স্যার, আপনিও অনেক পারেন। কি পারি? নীলের কণ্ঠে গভীরতা শুনে নীলয় তোতলিয়ে বলে ওঠে, না মানে, এই নিলয়, ভয় খেয়ে গেলি নাকি? না মানে হ্যাঁ। আরে আমি মজা করছিলাম। এবার তাহলে চলো যাওয়া যাক, অনেকক্ষণ তো মজা করা হলো। ঠিক আছে স্যার, তার আগে ওদের পরিচয় দিয়ে দিই না হয়? হ্যাঁ, তাড়াতাড়ি বলে দাও, না হলে এদিকে দেরি হয়ে যাবে। জি স্যার, এর নাম হলো নাইম, এর নাম হলো সুলতান, আর এর নাম সিপন। এভাবেই সিয়াম নীলের সাথে সবার পরিচয় করিয়ে দিল। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রস্তুত আছি যে কোনো মিশনের জন্য। এই না হলে স্পেশাল ফোর্স। স্যার, এই কথা বলে আর লজ্জা দেবেন না প্লিজ। ধুর, ওসব বাদ দাও, চলো এবার মিশনে যাওয়া যাক। ঠিক আছে স্যার, চলেন। নীল আর কিছু না বলেই ওদেরকে সাথে করে নিয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আচ্ছা স্যার, আমাদের কি আজকে কলেজের মধ্যে মিশন করতে হবে? হ্যাঁ, আজকে কিছু ডিলারও এখানকার এমপির সাথে জড়িত সবাই উপস্থিত হবে এখানে, সেই জন্য যা করার এখানেই করতে হবে। ঠিক আছে স্যার। নিলয়, তুমি ওদেরকে নিয়ে ওইদিকে যাও, আর সিয়াম তুমি আর নাইম আমার সাথে এসো। ওকে স্যার। তারপর নীলয় ওদের 7 জনকে নিয়েই চলে গেল। আর এদিকে নীলের সাথে বাকি 2 জন সিয়াম আর নাইম চলে এলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীল দেখলো যে কলেজের দিকেই 3টে ট্রাক ও 2টো স্কয়ার ফিউ ছুটে আসছে। এই দেখে নীল মাইক্রোফোনে নীলয়কে বলে দিল যে, তোমরা একটু লুকিয়ে পড়ো, যেন কেউ না দেখতে পায়। ঠিক আছে স্যার। আপনি বলে 2 প্রান্তে চুপচাপ নীরব হয়ে গেল। অন্যদিকে, প্রিন্সিপাল, তোমার কাছে কতগুলো মেয়ে আছে এই মুহূর্তে? আছে 12 জন। ঠিক আছে, এমপি সাহেব কি এখন আসে নাই নাকি? আরে মেয়র সাহেব, আমি চলে এসেছি। আচ্ছা, তাহলে ড্রাগও বাকি
সব কিছু গাড়িতে লোড করে দিন। আজকে সব কিছু সাপ্লাই করতে হবে। ও নিয়ে আপনি টেনশন করবেন না, এগুলো কি নীলফামারী যাবে নাকি? আরে বস বলেছে নীলফামারীতে কিছু ড্রাগস নিয়ে ইয়াবা লাগবে, সেই জন্য তো ওখানে পাঠাচ্ছি। আর ওখানে কিছু প্রবলেম হওয়ার কারণে বস এখানে ডাইরেক্ট মাল দিতে পারছে না। তাহলে মেয়েগুলোকে এখন কোথায় রেখে দেওয়া হয়? দরকার পড়লে আমার রুমের নিচে আন্ডারগ্রাউন্ডে রেখে দেবো। আরে না, জঙ্গলের ভিতরে যেগুলো গুডান আছে ওখানে রেখে দিব। 2 দিন পর বস আসবে ওখানে। তাহলে তো ভালো হয়। তাহলে কি ওদেরকে গাড়িতে রেখে দেবো? আরে হ্যাঁ, রেখে দাও। আর এমপি সাহেব, আপনি আমার সাথে আসুন। আর প্রিন্সিপাল, তোমাদেরকে গাড়িতে লোড করে দাও। তাহলে চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। আর তোরা প্রিন্সিপালকে সাহায্য কর। ঠিক আছে বস। এই তোরা ওদেরকে গাড়িতে তোল। ওকে বস, এই ধর ওদেরকে। এই বলেই মেয়রের লোকগুলো প্রিন্সিপালের সাথে করে সব মেয়েগুলিকে গাড়িতে লোড করে নিল। এদিকে মেয়র আর এমপি বসলো। তখনই গুলির আওয়াজ শুনে প্রিন্সিপালও তার সাথে থাকা লোকগুলো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো যে কোথা থেকে ফায়ার করা হচ্ছে। আর এদিকে এমপিও মেয়র গাড়ি নিয়ে টান দিল কলেজের গেটের দিকে। এই তোরা ফায়ার করতে শুরু কর। ওকে বস, ফায়ার। এই বলে সবাই মিলে ফায়ার করতে লাগলো। কিন্তু একজন ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্সদের তাতে কি এরকম মাফিয়ার লোকটোক টিক খায়? সব কটাই এক এক করে মাটির উপর পড়তে লাগলো। এইদিকে এইসব দেখে প্রিন্সিপাল দৌড় দিল। সিয়াম, তুই প্রিন্সিপালকে আগে ধর, আর নিলয় তোরা এমপি ও মেয়রকে ধর, আমি এদিকটা দেখছি। এদিকে প্রিন্সিপালকে নীল ধরে ফেলল, কিন্তু নিলয়রা 7 জন মিলেই ফায়ার করার পরেও এমপি ও মেয়রকে ধরতে পারল না। তারা গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। স্যার, ওরা হাতের নাগালে চলে গেছে। ও শিট। ওকে, তোরা এবার এদিকে চলে আয়। স্যার, একে কি করব? নাইম, তুমি ওই ব্যাগ থেকে কাটারটা বের করো। নীলের কথা মতো নাইমা ব্যাগ থেকে কাঁটাটা বের করে এনে দেয় নীলকে। সিয়াম, ওর হাতগুলো ধরো তো ভালো করে। সিয়াম প্রিন্সিপালের হাতগুলো নীলের সামনে বাড়িয়ে দিতেই নীল না বলে কাঁটাটা করে দুটো হাতের 10টা আঙ্গুল কেটে ফেলল। আর এদিকে যন্ত্রণাতে প্রিন্সিপাল গোপন কাঁপানো চিৎকার দিল। তোরা কারা? ছেড়ে দে, ভালো হবে না বলছি। আমরা কে সেটা না হয় ওপরে গিয়ে জানতে পারবি। আগে এটা বল, তোদের গোডাউন জঙ্গলের কোথায়? আমি জানি না। বেশি কিছু বলবো না, একমাত্র আরো একবার জিজ্ঞেস করছে, বল তোদের গোডাউনটা জঙ্গলের কোথায়? আমি জানি না। নীল আর কিছু না বলে প্রিন্সিপালের মুখে এক ঘুষি মেরে দিল। সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের মুখ থেকে রক্ত বের হতে লাগলো। বল বল বলছি, তোদের গোডাউন কোথায়? আমি জানলেও তোদেরকে বলবো না। আর তোরা কে রে যে আমাকে মারছিস? তোরা যদি আমার সম্পর্কে ভালোভাবে জানতিস তাহলে এমন করে আমাকে মারতে পারতি না। তুই আমাকে হাসালি, তোকে মারার জন্য আবার তোর ব্যাকগ্রাউন্ড জানতে হবে নাকি? আরে তুই তো আমার নাম শুনলে মনে হয় এইখানেই হার্ট ফেল করে মরবি। কে বে তুই যে তোর নাম শুনে মরে যাব? প্রিন্সিপালের কথা শুনে সিয়াম বলে ওঠে, এটা আর কেউ নয়, তোদের জম নক্ষত্র ভাই। নক্ষত্র ভাই? আপনি? হ্যাঁ আমি। এবার কি তুই বেঁচে থাকবি? এইটুকু বলতে দেরি, কিন্তু প্রিন্সিপাল শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেরি হয় না। স্যারও তো গেছে, আমার মনে হয় নেই। কিন্তু স্যার, ওরা দুজন চলে গেলে ওদেরকে আমরা কোথায় পাবো? আচ্ছা নিলয়, তুমি কি শুধু ওদের যাওয়াটাই দেখলে? মানে স্যার কিছু করবে? শোনো, তোমরা এখানকার কোনো হোটেলে থাকো, তোমাদেরকে বলা মাত্রই যেন আমার কাছে চলে আসবে। ঠিক আছে স্যার, আমরা তাহলে যাই। হ্যাঁ যাও, তার আগে এই শালা প্রিন্সিপালকে গেটের সামনে ছড়িয়ে দাও। ঠিক আছে স্যার। এই বলেই সিয়াম প্রিন্সিপালের মৃতদেহটা টানতে টানতে নিয়ে যেতে শুরু করে। এদিকে নীল আর কিছু না বলেই বস্তিতে চলে আসে। পরের দিন সকালে নীল কলেজে যায়, কিন্তু দেখতে পায় যে কলেজের সামনে ভিড় জমে আছে।
নীল দাঁড়িয়েছিল তখনই নুসরাত নীলের কাছে এসে বলে, আজকে তো মনে হয় ক্লাস হবে না, তাই চলো আমরা দুজন ঘুরে আসি। আমি কোথাও যাব না। না গেলে আমি জোর করে তোমাকে নিয়ে যাব। দেখো নুসরাত, আমার মতো গরিব খ্যাত ছেলেকে তোমার সাথে মানায় না। তুমি যদি আর একবার এই কথা বলেছো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আর এখন তুমি আমার সাথে ঘুরতে যাবে।